ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা আগের ভিডিওতে 2015 সালের যে কোশ্চেন পেপারটা হয়েছিল তার আমরা 1 থেকে 20 পর্যন্ত যে জিকে প্রশ্ন ছিল সেই জিকে প্রশ্নগুলিকে আমরা অ্যানালিসিস করিয়েছিলাম। এখানটায় আমরা শুধুমাত্র যে প্রশ্নগুলো এসেছে তারই অ্যানালিসিস নয়, আমরা আরও করেছিলাম সেটা হচ্ছে কি কি পোটেনশিয়াল কোশ্চেন্স আসতে পারে সেই সম্পর্কে আমরা কিন্তু একটা স্টাডি করেছিলাম। তো এবার আমরা পড়বো 21 থেকে 50 পর্যন্ত যে জিকে কোশ্চেন গুলো ছিল তার অ্যানালাইসিস এবং সেরকম টাইপের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা ডিসকাস করব। আচ্ছা, এখানটায় আমার তোমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো। সেখানটায় সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে এখানটায় আমি যে সমস্ত ভিডিওগুলো অ্যানালিসিস করি তার যে পিপিটি গুলো সেই পিপিটি গুলো কিন্তু আমি সেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিই। তো নোটের জন্য তোমাদের কিন্তু সেটা সাহায্য লাগতে পারে। তো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন ছিল, মানে অ্যাকচুয়ালি 21 কোশ্চেন। সেটা হচ্ছে হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন কার্ড। কার্ড মানে দই, দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? আমরা মোটামুটি জানি যে দুধে বা সোর মিল্কে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু থাকে। তো ল্যাকটিক অ্যাসিড তোমার এক্ষেত্রে দুধের ক্ষেত্রে থাকে বা সোর মিল্কে ল্যাকটিক অ্যাসিড থাকে। তো এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে কোন অ্যাসিড কিসে প্রেজেন্ট থাকতে পারে। ল্যাকটিক অ্যাসিড কার্ডে থাকে। যদি বলে স্টিং অফ অ্যান্টস মানে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড। ভিনিগার কোথায় থাকে, অ্যাসিডিক অ্যাসিড, CH3 COOH। তারপর ধরো ট্যামারিন মানে তেঁতুল, গ্রেপস আঙুর ইত্যাদিতে কোন অ্যাসিড থাকে, টারমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে। এবং সাইট্রাস ফ্রুট মানে টক জাতীয় যে সমস্ত ফলগুলো হয় সেগুলোতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। তো এরকম বিভিন্ন অ্যাসিডস কোন কিসে কোন সোর্সে পাওয়া যায় সেগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন বলছে সার্ক। সার্কের পুরো নাম কি? আমরা জানি সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আমরা মুখস্থ করব। এবং এখানটা কি আমরা অনেক সময় ভুল করি, আমরা কর্পোরেশন করে দিই। দেয়ার ইজ নো সাচ টার্ম লাইক কর্পোরেশন। এটা হচ্ছে কোঅপারেশন, মানে কোঅপারেট করে করে চলবে। ওকে, মানে ইট ইজ অ্যাবাউট কোঅপারেশন। তো কোঅপারেট করে করে চলবে, সেই জন্য এটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। হেডকোয়ার্টার কোথায়? নেপাল। মেম্বার কান্ট্রিগুলো আমাদের ইম্পর্টেন্ট থাকে, যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন যেটা সার্কে রয়েছে 8খানা এবং বিমস্টেকে আমরা পড়বো বিমস্টেকে রয়েছে 7খানা কান্ট্রি। এবার 8খানার মধ্যে কি কি? ভারতের নেইবারহুডসে যেগুলো আছে, ভারতের নেইবার্স গুলোই কিন্তু শুধুমাত্র রয়েছে। কিরকম? দেখো বাঁদিক থেকে যদি ধরি পাকিস্তান, আফগানিস্তান, তারপর নেপাল, ভুটান, কিন্তু চায়না নেই। ওকে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া। এক্সট্রা বলতে মালদ্বীপটা আছে, কিন্তু দেয়ার ইজ নো চায়না। আমরা মনে রাখবো কি চায়না কিন্তু নেই। হলো 1985 স্টার্ট হয়েছে, হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু, নেপালে। যদি এবার সার্ক দিয়েছে, এবার আমি বিমস্টেক বলতে পারে। বিমস্টেক মানে কি? ফুল ফর্ম মুখস্থ করতে হবে, যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, আমরা এটা কিন্তু ফুল ফর্মটা মুখস্থ করে নেবো ভালোভাবে। কোথায় হেডকোয়ার্টার? ঢাকাতে রয়েছে হেডকোয়ার্টার, ঢাকার বাংলাদেশে। ঠিক আছে, মানে বাংলাদেশের ঢাকায়। মেম্বার কটা? মেম্বার 7টা রয়েছে। এক্ষেত্রে কিন্তু কি ওয়ার্ডটা বলছে বে অফ বেঙ্গল, মানে বে অফ বেঙ্গল রিলেটেড যেগুলো আছে, তার মানে বুঝতে পারছো আফগানিস্তান পাকিস্তান এগুলো হবে না। বে অফ বেঙ্গল মানে কি বাংলাদেশ হবে। এবং ঠিক আছে, এবং এটা হচ্ছে নাম দিয়ে আছে, ঠিক আছে, যে বিম স্টেক নামটা আছে না, বিম স্টেক, এগুলো নাম দিয়ে। দেখো বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার। মালদ্বীপ নয়, কারণ মালদ্বীপ আমরা আরব সাগরে আছে, তাহলে তো মায়ানমার হবে। কারণ এটা বে অফ বেঙ্গল রিলেটেড, তাহলে মালদ্বীপ আমাদের নিলে হবে না। তো মায়ানমার। এস ফর শ্রীলঙ্কা, টি ফর হচ্ছে থাইল্যান্ড। আর এই যে ইসি, ইসি হচ্ছে তোমার এক্সট্রা দুটো পরে অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে নেপাল আর ভুটান, এই দুটোর জন্য ইসি। তো বিমস্টেক যদি হয়, এমনি প্রথমে এদের নাম ছিল কি বিমস্ট, এবং তারপর বিমস্টেক এই ইসিটা পরে যুক্ত হয়েছিল। তো এই 5টা হচ্ছে এমনি কান্ট্রির নাম, তুমি এমনি এদের অক্ষর দেখে বুঝে যাবে। আর হচ্ছে ইসিতে কি হচ্ছে, ইসিতে হচ্ছে নেপাল অ্যান্ড ভুটান যুক্ত হচ্ছে। ঠিক এরকম ভাবে বলতে পারে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। সার্ক এবং বিমস্টেকের পুরো নামটাকে কিন্তু মুখস্থ করে নেবে, এবং তাদের হেডকোয়ার্টার এবং মেম্বার কান্ট্রি। কোয়াড কি আছে? কোয়াডের পুরো নাম হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ, মানে চারটে চারটে কান্ট্রি নিয়ে তৈরি। কি কি কান্ট্রি? অস্ট্রেলিয়া, ইউএসএ, জাপান, ইন্ডিয়া। এসসিও এরকম বলতে পারে। এবং এগুলো ইম্পর্টেন্ট কিসের ক্ষেত্রে হয়? যখন ইন্ডিয়া যে সমস্ত মাল্টি মাল্টি মেম্বার বডির অন্তর্গত ইন্ডিয়া যেগুলো, সেই রিলেটেড গুলোই থাকবে। তো এসসিও কি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, হেডকোয়ার্টার কোথায়? বেজিং, চায়নায়। এবং ব্রিক্স একটা রয়েছে, যেটা হচ্ছে ট্রাম্প সবসময় বলে যে ব্রিক্স থাকবে না, কদিনের মধ্যে ব্রিক্স নষ্ট করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো ব্রিক্স হচ্ছে, এটাও নাম দিয়েই পাবে। বি ফর কি? বি ফর হচ্ছে ব্রাজিল। ওকে, বি বি ফর হচ্ছে তোমার ব্রাজিল। আর ফর হচ্ছে রাশিয়া।
ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এই পাঁচটা নিয়ে ব্রিক্স নেশন তৈরি হয়েছে। ওকে, আচ্ছা তারপর বলছে কি, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা আমরা জানি যে বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ঠিক, এবার যদি বলে যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিল, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, তখন কি করব? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কনস্টিটিউশন পরামর্শদাতা কে ছিল? সেটা ছিল বি এন রাও। ওকে, আমার অ্যান্সার কি করতে হবে? এরকম ভাবে পরীক্ষায় আস করতে হবে যে বি আর আম্বেদকর ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, গোটা ভাষায় লিখতে হবে, তবে তুমি 2 মার্কস পেয়ে যাবে। ওকে, এটা তুমি পারলে ভীমরাও আম্বেদকরও লিখতে পারো, বা বি আর আম্বেদকরই, এটা কিন্তু সব সেম হবে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন দেখছি যে ডেফিসিয়েন্সি ফর অফ হুইচ ভিটামিন কজেস নাইট ব্লাইন্ডনেস, মানে রাতকানা যে রোগটা হয় সেটা কোন ভিটামিনের অভাবে হয়? আমরা মোটামুটি সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, কিন্তু এবার কি অন্য ভিটামিনের ডিজিজ প্রশ্ন করতে পারে। এবার এখানটা আমরা ভিটামিনকে প্রথমত যদি প্রশ্ন যে কে নামকরণ করেছিল তোমার ভিটামিনের, সেটা কি? কাশ্মীর ফাঙ্ক, ইনি করেছিলেন ভিটামিনের যে নামকরণ করেছিলেন, তিনি কিন্তু নামকরণটা করেছিলেন ভিটামিনের। ওকে, এখানে দুই ভাগে ভাগ করা, একটা ফ্যাট সলিবল, একটা ওয়াটার সলিবল। ফ্যাট সলিবল কি? এডিই হচ্ছে ফ্যাট সলিবল, আর এখানে হচ্ছে বিপিসি, বিপিন চন্দ্র পাল, এবার আমরা মনে করি ভিটামিন বি, পি আর সি, মানে মেনলি ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিবল, আর বাদ বাকিগুলো এডিই হচ্ছে তোমার ফ্যাট সলিবল। এবার কি এই এগুলো পড়তে হবে। দেখো, নাইট ব্লাইন্ডনেস ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো সবসময় ইম্পর্টেন্ট হয়। তো নাইট ডেফিসিয়েন্সি ডিজিজ কি? এক হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, কার জন্য? ভিটামিন এ। ভিটামিন ডি কি? ভিটামিন ডি কে রিকেট বা অস্টিওম্যালাসিয়া, মানে হাড়ের রোগগুলো হয়, সব হয় রিকেট ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ই তে কি হচ্ছে? হেমোলাইটিক অ্যানিমিয়া, ভিটামিন ই এর অভাবে অ্যানিমিয়া হতে পারে কোথায়? নিউবর্ন ইনফ্যান্টসে। ভিটামিন কে তে কি? ব্লিডিং এর প্রবলেম হয়, মানে রক্ত সঞ্চার, ব্লাড কোয়াগুলেশনে একটু সমস্যা হয় ভিটামিন কে কম থাকলে, সেই হিসেবে তোমার এটা হতে পারে। ওকে, এবং ফুড এর নামগুলো, কেমিক্যাল নেমগুলো মনে রাখবে, যে রেটিনল হচ্ছে ভিটামিন এ এর নাম, ডি হলে আর্গো ক্যালসিফেরল বা কোলে ক্যালসিফেরল, ই হলে টোকো ক্যালসিফেরল, কে হচ্ছে ফাইলোকুইনন। এই নাম বানানটা মুখস্থ করবে, বানানটা একটু কঠিন টাইপের যেহেতু, তো ভিটামিন কে এর কেমিক্যাল নাম বললে কি বলতে হবে? ফাইলোকুইনন, বানানটা মুখস্থ করতে হবে, বিকজ আমরা জানি কোনো অপশনস কিন্তু থাকবে না। ভিটামিন বি ওয়ান এর নাম কি? ভিটামিন বি ওয়ান থাইমিন, বি টু রাইবোফ্লাভিন, বি থ্রি মানে নিয়াসিন, বি ফাইভ মানে পাঁচটা মানে প্যান্টোথেনিক অ্যাসিড, বি সিক্স পাইরিডক্সিন, বি টুয়েলভ খুব ইম্পর্টেন্ট সায়ানোকোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড জানি, বি সেভেন হচ্ছে বায়োটিন। এবার কি? ভিটামিন সি এর হবে স্কার্বি রোগ হয়, ভিটামিন বি টুয়েলভে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন বি সিক্স এ হচ্ছে নর্মাল অ্যানিমিয়া। ঠিক আছে, পেলেগ্রা বি থ্রি, এটা খুব ইম্পর্টেন্ট, বি থ্রি হবে পেলেগ্রা রোগ হয়। ঠিক আছে, বেরিবেরিটা খুব ইম্পর্টেন্ট, বি ওয়ান বেরিবেরি রোগের জন্য। তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট কি? বি ওয়ান এর জন্য বেরিবেরি রোগ, পেলেগ্রা বি থ্রি, অ্যানিমিয়া বি সিক্স, বি টুয়েলভ হচ্ছে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর ভিটামিন বি সি, সরি ভিটামিন সি সেটা হচ্ছে স্কার্বি রোগ, আর এদিকে এ থাকে ভিটামিন এ হচ্ছে রেটিনোল বা রাতকানা রোগ, ডি হচ্ছে রিকেট, আর ই হচ্ছে তোমার কি? ই হচ্ছে তোমার ওই বন্ধ্যাত্ব সমস্যাগুলো হয়। তো স্টেরিলিটি সমস্যা বললে ভিটামিন ই, আর হচ্ছে তোমার যদি বলে ভিটামিন কে, তার মানে ব্লাড কোয়ালিগেশনের সমস্যা হয়। ঠিক, আচ্ছা পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন বলছে যে ব্রাহ্ম সমাজ কে স্টার্ট করেছে? আমরা জানি যে রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয়, ট্রিপল আর, আর আর মুভি, হ্যাঁ। তো রাজা রামমোহন রায় হচ্ছে তোমার ব্রাহ্ম সমাজ স্টার্ট করেছে। এবার প্রশ্ন আসতে পারে রাজা রামমোহন রয় কে রিলেটেড, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে 1815 সালে আত্মীয় সভা প্রথম স্টার্ট করা হয়েছিল, 1818 পর 1828 সালে ব্রাহ্ম সভা তৈরি করা হয়, তিনি তৈরি করেন। যদি শেষ পর্যন্ত 1833 সালে তিনি কি ব্রিস্টলে মারা যান। ব্রিস্টল বলে একটা জায়গা আছে, সেই ব্রিস্টল, ইউকের ব্রিস্টলে তিনি মারা যান। তো 1815 এবং 1828 ইম্পর্টেন্ট। তাকে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, মানে নবজাগরণের যে জনক, নবজাগরণের জনক বলা হয়, কারণ তিনি কি করেছিলেন? ওয়েস্টার্ন যে সমস্ত পড়াশোনা ইত্যাদি, ওয়েস্টার্ন স্টাডি, এগুলোকে কি, এগুলোকে খুবই এনকারেজ করতেন, সেই জন্য তাকে কি বলা হতো? ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁ। বুক ইম্পর্টেন্ট, যে বই কি কি লিখেছে? দুটো ইম্পর্টেন্ট, সমাদ কৌমুদি আর মিরাট উল আকবর। যখন সমাদ কৌমুদি এটা বাংলায় লিখেছিল, বাট মিরাট উল আকবর সেটা হচ্ছে ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার। মিরাট উল আকবর, আমরা জানি আকবর মানে হচ্ছে নিউজ পেপার, তো মিরাট উল আকবর হচ্ছে ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার, এবং বেঙ্গলি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে সংবাদ কৌমুদি। ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, আকবর টু তাকে রাজা উপাধি দিয়ে ইয়ে করেছেন। এমনি পরীক্ষায় তো আছে যে কোন মুঘল সম্রাট তাকে রাজা উপাধি দিয়েছে, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? সেটা কি হবে? আকবর টু। কবে দিয়েছিলেন? 1831 সালে। আর একটা দেখেছি যে যখন ব্রাহ্ম সমাজটা তৈরি হলো, এই ব্রাহ্ম সমাজটা কি 1828 সালে তৈরি হলো, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, আর একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া।
এবার কি আদি ব্রাহ্ম সমাজ হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের মেন হেড থাকলো, আর ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়ার কি হয়েছিল, কেশব চন্দ্র সেন হয়ে গেছিল, সেটাই লেখা আছে, ভালোভাবে দেখে নেবে। এবং এই আদি ব্রাহ্ম সমাজের যে হেড দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি কি করেছিলেন, এই যে তোমার 1865 সালে ডিভিশন হচ্ছে, তো তার আগে তিনি মানে ব্রাহ্ম সমাজেরই ছিলেন, তো তার আগে এই ব্রাহ্ম সমাজে জয়েনের আগে তিনি প্রথমে কি তত্ত্ববোধিনী সভা বলে একটা তৈরি করেছেন 1839 সালে, এবং তারপর তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন। তাহলে তত্ত্ববোধিনী সভা কে তৈরি করে যদি বলে, তাহলে সেটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আচ্ছা এবার কি পরের কোশ্চেন বলেছে, হু রোট গণদেবতা, মানে বাংলার একটা দিচ্ছে যে কোন একটা বাংলা বইয়ের নাম দিয়ে বলছে এইটা এই বইয়ের লেখক কে। অবভিয়াসলি গীতাঞ্জলি দেবে না, সেটা তো সবাই পারবে। তো গণদেবতা কে লিখেছিলেন, গণদেবতা লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার ধর এরকম আসতে পারে ইম্পর্টেন্ট, দেবদাস বা শ্রীকান্ত কে লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী অপরাজিত কে লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। কাকাবাবু সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম যে ইম্পর্টেন্ট বেঙ্গলি বুকস গুলো যেগুলো আছে, সেগুলো আমরা একটু পড়ে নেবো, যে এই বইয়ের তোমার যেগুলো মিসলিনিয়াসে আসে, আমরা জানি যে মিসলিনিয়াস পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসে, যে কোন বইয়ে কে লেখা, বাট এখানটা আমি জানি যে দেয়ার শুড বি নো অপশন, তো নো অপশন থাকবে, সেই জন্য আমাদেরকে অপশন ক্যালকুলেট করে স্মৃতিশক্তি চালনা করে আমাকে অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন বলছে যে কেমিক্যাল নেম অফ কমন সল্ট। আমরা জানি কেমিক্যাল নেম অফ কমন সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, বাট পরীক্ষায় অন্যরকম আসতে পারে কেমিক্যাল নেম অফ বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস, সেটা যে কমন সল্ট বা রক সল্ট বলা হয় কাকে, NaCl সোডিয়াম ক্লোরাইড কে। ড্রাই আইস সলিড কার্বন ডাইঅক্সাইড কে। এবার আমরা জানি এক্ষেত্রে দুটো হয় কুইক লাইম, আর একটা হয় স্লেক লাইম, কলিচুন এবং সাহাচুন। স্লেক লাইম হলে কি CaOH(2), আর কুইক লাইম হলে নর্মাল CO, মানে ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা পড়ে নিলাম কুইক লাইম আর স্লেক লাইম। ব্লিচিং পাউডার হলে CaOCl(2), মানে CaOCl বা এটাকে লেখা যায় CaOCl(2). ক্যালসিয়াম কি নাম, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এরকম বলতে পারে যে ব্লিচিং পাউডারের কেমিক্যাল নাম কি, তোমাকে লিখতে হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। কস্টিক সোডা, এরকম দুটো ইম্পর্টেন্ট থাকে, কাস্টিক সোডার প্রোডাক্ট। সোডা মানে সোডিয়াম, তো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশ মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে KOH। ইপসম, এটাই দুটো ইম্পর্টেন্ট মধ্যে থাকে, একটা ইপসম আর একটা থাকে জিপসাম। ওকে, দুটোই ইম্পর্টেন্ট। ইপসামে কি, ইপসম হচ্ছে MgSO4, আর জিপসামে কি CaSO4। তাহলে দেখো জিপসামে হচ্ছে CaSO4 2H2O, ইপসামে হচ্ছে MgSO4 7H2O। এই জিপসাম থেকেই যদি এই CaSO4 2H2 থেকে যদি জলটা বের করে দেওয়া হয়, তাহলে কি হবে, CaSO4 ½ H2O যেটা হয়, সেটা হচ্ছে তোমার কি, সেটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা লেখা আছে। ভিনিগারটা পড়বে, কিছুক্ষণ আগেই বললাম। ওয়াশিং সোডা Na2CO3। যখনই বলে বেকিং, এই বেকিং ওয়াটার থাকবে তখন কি H চলে আসবে, মানে সোডিয়াম হাইড্রোকার্বন, মানে বাইকার্বনেট। এটা কি বেকিং মানে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট NaOH(CO3). মার্স গ্যাস, আমরা জানি মার্স গ্যাস হচ্ছে মিথেনকে বলা হয় CH4। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O কে বলা হয়। চক মার্বেল, সেটা কি বলা হয় ক্যালসিয়াম কার্বনেট CO3। তো এরকম কেমিক্যাল নাম রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরেরটা বলছে যে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি 1885 সালে কি হচ্ছে, INC স্টার্ট হচ্ছে, এবং তার প্রথম প্রেসিডেন্টের নাম কি ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি। তো এইগুলো প্রেসিডেন্ট অফ INC নিয়ে এই কয়েকটা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা যে ফার্স্ট কে ছিল WC ব্যানার্জি, সেকেন্ড কে ছিল দাদাভাই নৌরজি, এটা বোম্বেতে হয়েছিল। সেকেন্ডটা হয়েছিল কোথায়, সেকেন্ডটা হয়েছিল ক্যালকাটাতে, এবং থার্ডটা হয়েছিল ম্যাড্রাসে। এবার থার্ডটা কেন ইম্পর্টেন্ট, দাদাভাই নৌরজি কে 1886 সালে। যদি বলে থার্ডটা ইম্পর্টেন্ট কেন 1887 সালে, বিকজ ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট হয়েছিল কে, বদরুদ্দিন তৈয়বজি। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে, বদরুদ্দিন তৈয়বজি। কত সালে, 1887 সালে। কোথায় হয়েছিল, মাদ্রাস। এই প্রথম তিনটের পজিশনটা আমরা মুখস্থ রাখবো, সেটা হচ্ছে প্রথমে বোম্বে, তারপর ক্যালকাটা, তারপর হচ্ছে মাদ্রাস। তিনটে ইম্পর্টেন্ট প্রেসিডেন্সিতে হয়েছিল। ফোর্থ কোথায়, ফোর্থ হচ্ছে ফার্স্ট ইংলিশ যেহেতু ছিল সেই জন্য ফোর্থ মনে রাখতে হয়, জর্জ ইউলে। ফার্স্ট ওম্যান ইম্পর্টেন্ট, 1970 অ্যানিমেশন। ফার্স্ট, এটা তো ফার্স্ট ওম্যান হলো, তার পরেরটা ইম্পর্টেন্ট, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান 1925 সালে সরোজিনী নাইডু। এখান থেকে আরেকটা থাকতে যে একমাত্র একটাই যেখানটায় গান্ধীজি হচ্ছে তোমার প্রেসিডেন্ট ছিল, সেটা হচ্ছে 1924 বেলগাঁও সেশন। তো এইটাও আসতে পারে কর্ণাটকের বেলগাঁওয়ে। ঠিক, তারপর হচ্ছে সুরাট, এরকম বলতে পারে যে সুরাট স্প্লিট যেটা হয়েছে, সেটা তার প্রেসিডেন্ট কে ছিল, রাসবিহারী বোস। রাসবিহারী ঘোষ, বোস নয় কিন্তু। 1916 যেটা হচ্ছে কংগ্রেসের, যেটা তোমার মডারেট আর এক্সট্রিমিস্টদের যে রিউনিয়ন হচ্ছে, সেটা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে লখনৌতে হয়েছিল। কবে, কে করেছিলেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ছিল লখনৌতে হয়েছিল, আর প্রেসিডেন্ট কে ছিল অম্বিকাচরণ মজুমদার, মানে AC মজুমদার। 1896 সালে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল। 1911 সালে তোমার যে সেশন হয়েছিল সাথে প্রথম জনগণ মন অধি গাওয়া হয়েছিল। দুটোই হচ্ছে ক্যালকাটাতে হয়েছিল, মানে 1896টাও ক্যালকাটা, 1911টাও ক্যালকাটা। এগুলো আসতে পারে। পূর্ণ স্বরাজ রেজলিউশন কবে নিয়েছে গান্ধী নেহেরু, সেটা হচ্ছে 1929 সালে লাহোর সেশনে। করাচি সেশনে কি হয়েছিল, বল্লভ প্যাটেল ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, তো এটা ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে তোমার
সুভাষচন্দ্র বসু নিয়ে ইম্পর্টেন্ট, যে হরিপুরা আর তোমার ত্রিপুরী 1838 আর 39, হরিপুরা গুজরাটে, ত্রিপুরী হচ্ছে মধ্যপ্রদেশে, এসসি বোস ছিল। আর ইন্ডিপেন্ডেন্ট টাইমের সময় প্রেসিডেন্ট কে ছিল তোমার জেবি কৃপলানি। তো এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরের প্রশ্ন কি, হু ডিসকভার ল অফ গ্র্যাভিটেশন? আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাপেল পড়তে দেখেছিল কে? অ্যাপেল পড়তে দেখেছিল নিউটন, স্যার আইজাক নিউটন অ্যাপেল পড়তে দেখেছিল, সেটা দেখেই তার মাথায় কি গ্র্যাভিটেশনের কথাই মাথায় এসছে। তার মানে ফাদার অফ গ্র্যাভিটেশন কে? স্যার আইজাক নিউটন। বানান বানান মুখস্থ মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। স্যার আইজাক নিউটন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের উৎপত্তি। এবার বলছে হুইচ গেম ইজ মেরি কম রিলেটেড? মেরি কম কোন রিলেটেড? আমরা জানি যে মেরি কম হচ্ছে বক্সিং রিলেটেড। তারপর ধরো মীরাবাই চানু, খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, ওয়েট লিফটিং, মীরাবাই চানু। অবিনাশ সাবলে, এটা হচ্ছে স্টেপেল চেজের সঙ্গে ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নাম, যেগুলো পরীক্ষা আসতে পারে, কে কোন খেলার সঙ্গে যুক্ত। এবার তো এরকম বললাম যে বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে সবাই পারবে, সে একটু আনকমন টাইপের দেওয়ার চেষ্টা করবে। এবার কি, তুমি দেখো অলিম্পিক যেটা আমাদের 2024-এ হলো প্যারিসে, সেই অনুযায়ী ধরো বলতে পারে যে মানে যারা যারা ইয়ে জিতেছে, আমাদের মেডেল জিতেছিল, তার মধ্যে ধরো ছজন মেডেল জিতেছিল, একজন সিলভার এবং 5জন ব্রোঞ্জ। তো বলতে পারে তাদের মধ্যে কোন খেলার সঙ্গে জড়িত। তো মনু ভাকার কার সঙ্গে? শুটিং এর সঙ্গে রিলেটেড। মনু ভাকার আর সর্বজিৎ সিং সেটা পেয়েছিল, সেটা তারাও সুরজিৎ এই শুটিং এর সঙ্গে যুক্ত। তারপর কি স্বপ্নীল কুশালে, সেটাও শুটিং। তার 3জন তো শুটিং হয়ে গেল। টিম ইন্ডিয়া এবার হকিতে জিতেছিল তোমার ব্রোঞ্জ। নীরজ চোপড়া সিলভার জিতেছিল কিসে? তোমার জ্যাভলিন থ্রোতে। এবং হচ্ছে আমান শেহরাত হচ্ছে মেন্স ফ্রি স্টাইল মানে রেসলিং। আমান শেহরাত কিসের সঙ্গে জড়িত? রেসলিং এর সঙ্গে জড়িত। আর একটা হচ্ছে এবার যে কিছুদিন আগে দেখো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে কাকে কাকে, সেটার লিস্টও প্রকাশিত হয়েছে। ডি কুকেশ বলতে পারে কার সঙ্গে জড়িত, তাকে দেওয়া হবে। মোট 4জনকে দেওয়া হবে। তো ডি কুকেশ চেজের সঙ্গে জড়িত। হারমনপ্রীত সিং আমরা জানি তোমার ইয়ের সঙ্গে জড়িত, হকির সঙ্গে। প্রবীণ কুমার হচ্ছে প্যারা অ্যাথলেটিক। আর মনু ভাকার শুটিং। তো এই 4জনকে কি ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমরা জানি এর নাম ছিল আগে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এখন তার নাম হয়ে গেছে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো এইগুলো আমরা মুখস্থ করবো, এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেন কি, তারপর প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য রাজ্যসভা? রাজ্যসভাতে, এই যে রাজ্যসভা হলো, রাজ্যসভাতে কত হতে পারে? তোমার ম্যাক্সিমাম 12খানাকে নমিনেট করতে হবে। হাউ মেনি নাম্বারস? 12খানা মেম্বার্সকে আমরা নমিনেট করতে পারি। ফিল্ড বলতে পারে কোন কোন ফিল্ড, তো লাস্ট মনে রাখবো। লাস্ট মানে কি? লিটারেচার, কাউকে লিটারেচার ফিল্ড থেকে প্রেসিডেন্ট ইয়ে করতে পারে। আর্টস থেকে করতে পারে, সোশ্যাল সার্ভিস থেকে করতে পারে, সোশ্যাল সার্ভিস থেকে, আর স্পোর্টস থেকে। তো এই চারটে ফিল্ড থেকে কি করতে পারে? এই 4টে ফিল্ড থেকে তোমার রাজ্যসভায় 12জন মেম্বারকে নমিনেট করা যেতে পারে। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন বলেছে দেখো যে হোয়াট ইজ দ্য থার্ড কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য লেন্থ বিটুইন দ্য টু উইকেটের, মানে এই যে দুটো উইকেট এখানে থাকলো, এখানে আর এখানে, এর মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে, মানে কতটা পর্যন্ত দৌড়াতে হয় এদের। আমরা জানি এটা হচ্ছে 22 গজ হয়, মানে 22 গজ মানে কি 22 ইয়ার্ড। তাহলে 22 ইয়ার্ড হচ্ছে ডিস্টেন্স, মানে দুটো উইকেট যদি থাকে তাহলে ডিস্টেন্স কত হচ্ছে, বা এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 22 গজ, মানে 22 ইয়ার্ডস হচ্ছে ডিস্টেন্স হলো। এবার যদি বলে হাইট অফ উইকেট কত, হাইট অফ উইকেট হচ্ছে 28 ইঞ্চ, 28 ইঞ্চ হচ্ছে হাইট অফ উইকেট। ঠিকভাবে ফুটবলে বলতে পারে যে দুটো গোল পোস্ট, এই যে দুটো গোল পোস্ট থাকলো, এই পোস্ট আর এই পোস্টের মধ্যে পার্থক্য কত? এই পোস্টের মধ্যে পার্থক্য হচ্ছে 24 ফিট হচ্ছে ডিস্টেন্স। এবং যদি বলে হাইট কত, সেটা হচ্ছে 8 ফিট। তাহলে একদিকে হচ্ছে 24, একদিকে হচ্ছে 8, মানে 24 × 8 হচ্ছে গোল পোস্ট, আর এদিকে হচ্ছে 22 ইয়ার্ড হচ্ছে আমাদের ক্রিকেট ফিল্ডের ক্ষেত্রে উইকেটের মধ্যে ডিস্টেন্স হলো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া কোন সিটিকে বলা হয়? আমরা জানি রাজস্থানের জয়পুরকে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলে। তো এইরকম সব্রিকুয়েট আসতে পারে যে কোন তোমার সিটিকে কি নামে বলা হয়। পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর। সিটি অফ লেকস বা ভেনিস অফ দ্য ইস্ট বলা হয় উদয়পুর, উদয়পুরে অনেক লেক রয়েছে। গোল্ডেন সিটি জয়সালমীর। তারপর ধরো অরেঞ্জ সিটি নাগপুর, জানি আমরা অরেঞ্জ সিটি। তারপর গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই। গেটওয়ে অফ নর্থ ইন্ডিয়া যদি বলে তাহলে দুর্গাপুর। রুট অফ ইন্ডিয়া সেটা হচ্ছে শিলিগুড়ি। রুট অফ ইন্ডিয়া হচ্ছে দুর্গাপুর। সিটি অফ জয়, সিটি অফ ক্যাসেল, সিটি অফ মিউজিয়াম, কালচারাল ক্যাপিটাল, এই সমস্ত যা বলুক কিনা অ্যান্সার হচ্ছে কলকাতা, মুখস্থ করে নেবে। ম্যানচেস্টার দিয়ে কয়েকটা প্রশ্ন আছে, যে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বললে আহমেদাবাদ, বা যদি বলে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া তাহলে হচ্ছে কানপুর, যদি বলে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া তাহলে হচ্ছে কোয়েম্বাটোর। তাহলে ম্যানচেস্টার নিয়ে এগুলো মনে রাখবে। শুধু ম্যানচেস্টার বললে আহমেদাবাদ, নর্থ ইন্ডিয়ার বললে কানপুর, সাউথ ইন্ডিয়ার বললে কোয়েম্বাটোর হলো এই কয়টা। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্ন বলেছে যে হু ক্রিয়েটেড দ্য ফিকশনাল ক্যারেক্টার বাই প্রফেসর শঙ্কু, মানে প্রফেসর শঙ্কু ক্যারেক্টারটা কে বানিয়েছে? তো প্রফেসর শঙ্কু ক্যারেক্টার বানিয়েছিল কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের আরো ইম্পর্টেন্ট কি কি রয়েছে? প্রফেসর শঙ্কু রয়েছে, তারিণী খুড়ো, লালমোহন গাঙ্গুলি, ফেলুদা তো খুব ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে তোমার সত্যজিৎ রায় যে সমস্ত ইম্পর্টেন্ট ফিকশনাল ক্যারেক্টার বানিয়েছিল সেগুলো ইম্পর্টেন্ট, যে কোনটা কে রিলেটেড তৈরি করেছে। তো কয়েকটা পড়ে নিলাম, শঙ্কু, তারিণী খুড়ো, লালমোহন গাঙ্গুলি, ফেলুদা ইত্যাদিগুলো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে কোরাল দ্বীপ ইন্ডিয়ায় কোথায় দেখা যায়? তো কোরাল দ্বীপ এই হচ্ছে ম্যাপ,
দেখো কোরাল দ্বীপ কোথায় কোথায় দেখা যায়, আন্দামান নিকোবর দেখা যায়, গালফ অফ মান্নার মানে হচ্ছে এই শ্রীলঙ্কা আর হচ্ছে তোমার ইন্ডিয়ার মাঝে যে কক্স স্ট্রেট বা গালফ অফ মান্নার আছে সেখানে পাওয়া যায়, লাক্ষাদ্বীপে পাওয়া যায়, আর হচ্ছে তোমার গালফ অফ কাছেও পাওয়া যায়। তাহলে এই রকম যদি প্রশ্ন করে তাহলে কি আমরা পরপর এই সমস্ত উদাহরণগুলো দিয়ে দেবো যে তোমার গালফ অফ কাচ, গালফ অফ মান্নার, কক্স স্ট্রেট, আন্দামান নিকোবর আইল্যান্ডে এইগুলোতে হচ্ছে কোরাল দ্বীপ পাওয়া যায়। যদি বলে কোরাল দ্বীপ অফ গ্রেটেস্ট মানে লার্জেস্ট কোরাল দ্বীপ কি আছে, অস্ট্রেলিয়ার যে গ্রেট বেরিয়ার দ্বীপ আছে, অস্ট্রেলিয়া যদি এরকম টাইপের হয়, এই যে এই ইস্ট পজিশনে যেটা রয়েছে নর্থ ইস্টে, অস্ট্রেলিয়ার নর্থ ইস্টে তোমার গ্রেট বেরিয়ার দ্বীপ আছে। এটা কিসের জন্য বিখ্যাত, এটা হচ্ছে বায়োডাইভার্সিটির জন্য খুব বিখ্যাত এটা, তো এটা ইম্পর্টেন্ট হলো। আচ্ছা, তার আগে পরের কোশ্চেন কি দিয়েছে, বলছে হোয়াট টাইপ অফ নেশনস আর ইনভলভিং G15 ইকোনমিক গ্রুপ। তো G15 ইকোনমিক গ্রুপের সঙ্গে কি যুক্ত, আমরা এই মানে আমরা সবসময় জানি, দেখো G7, G15, G20 এগুলো জানি। G7 কি, G7 হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি যেগুলো আছে, মানে অলরেডি যেগুলো ডেভেলপড হয়ে গেছে, সেই সমস্ত ডেভেলপড কান্ট্রি হচ্ছে G7 তৈরি। G20 তে কি আছে, সবগুলো মিলিয়ে আছে, আর G15 এ সমস্ত যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে সেইগুলো নিয়ে হচ্ছে G15 তৈরি। তো সেই সময় হচ্ছে G15 বলেছিল, আমাদের অ্যান্সার কি হতো, যত সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে সেগুলো হচ্ছে G15 দিয়ে তৈরি, আর G20 তে সব মানে ডেভেলপড কান্ট্রি দুটোই আমাদের মিলিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দুটো দেখো, যে দুটোই কিন্তু কম্পিউটার থেকে ফুল ফর্ম দিয়েছে, এক বলেছে সিপিইউর ফুল ফর্ম, এক বলেছে ডাব্লিউ ফুল ফর্ম। তাহলে আমাকে কম্পিউটারের ফুল ফর্ম এরকম আসতে পারে। তো সিপিইউর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা জানি সিপিইউর মধ্যে আরেকটা জিনিস থাকে ALU, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তো এটাও আমরা পড়ে নিলাম। ডাব্লিউ কি, এই প্রণাম হচ্ছে কি, এটা রেসলিং এর ডাব্লিউ নয়, ওটা WWE হয়, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিন্তু যদি চারটে ডাব্লিউ বলে দেয় তাহলে কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ম, এটা অ্যাড হয়ে যাবে ওয়ার্ম। এইগুলো মুখস্থ করে নেবে, যে র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি, HTTP যেগুলো লেখা আছে সেগুলো পড়ে নেবে একটু, আমি আর বলছি না এখন, ভিডিও অন্যথায় বড় হয়ে যাবে। যেমন ইউপিএস, এগুলো ইম্পর্টেন্ট, ইউপিএস হচ্ছে আনইন্টারপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। তারপর হচ্ছে ভিপিএনটা খুব ইম্পর্টেন্ট, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো করে নেবে। তারপর কি, তারপর প্রশ্ন আছে যে হু ওয়াজ শ্রীনিবাস রামানুজন। আমরা জানি যে ইন্ডিয়ান যে ম্যাথমেটিশিয়ান, সাউথ ইন্ডিয়ার দিকে বাড়ি, তোমার চেন্নাইয়ের দিকে, কে ছিলেন, শ্রীনিবাস রামানুজন ছিল একজন ম্যাথমেটিশিয়ান, তো বলে যাবে ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ছিল। তারপর প্রশ্ন করেছে যে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্ট করে, আমরা জানি যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সবগুলো হচ্ছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। সে তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারে, চিফ ইলেকশন কমিশনার হতে পারে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের হেড হতে পারে, সবই হচ্ছে কি প্রেসিডেন্ট ইয়ে করে, এবং গভর্নর সবই হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু আমাদের নিয়োগ করে। এবার প্রশ্ন করেছে কি, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, মানে প্রথম মহাকাশচারী কি, রাকেশ রোশন, তা কিন্তু নয়, রাকেশ রোশন নয়, রাকেশ শর্মা, এটা মনে রাখতে হবে। তো ফার্স্ট যদি বলে যে ইন্ডিয়ান না বলে যদি বলে যে ফার্স্ট অ্যাস্ট্রোনট, তাহলে হচ্ছে ইউরি গ্যাগারিন, কবে, 1961 সালে, কোথাকার, সোভিয়েত ইউনিয়ন। তার ইয়ের নাম জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে তার মহাকাশ যানের নাম কি ছিল, ভস্তক 1। এবার যদি বলে ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, সেটা হচ্ছে রাকেশ শর্মা হলো। আবার যদি বলে ফার্স্ট পার্সন টু ল্যান্ড ইন মুন, এটা তো মহাকাশ হলো, এটা হচ্ছে এয়ারে হলো মহাকাশ। যদি বলে মুনে, তাহলে হচ্ছে তোমার নীল আর্মস্ট্রং, আর হচ্ছে বাজ অল্ড্রিন, আর মাইকেল কলিন্স, এই তিনজন গেছিল। তো কবে গেছিল, 1969-এ, কোন ইয়েতে, অ্যাপেলো 2 তে গিয়েছিল। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাকেশ শর্মা, এটা মনে রাখবো আমরা, যে প্রথম ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট। পরেরটা বলে যে হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হর্ষবর্ধন। আমরা জানি যে হর্ষবর্ধনের ক্যাপিটাল কোথায় ছিল, হর্ষবর্ধন হচ্ছে ক্যাপিটাল অ্যাকচুয়ালি ছিল থানেশ্বরে, প্রথম ক্যাপিটাল ছিল থানেশ্বরে, কিন্তু তারপর তিনি কিন্তু কনৌজে শিফট করেছিলেন। তাহলে লিখে দেবে থানেশ্বর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হর্ষবর্ধন, বাট লেটার হি শিফটেড টু কোথায়, টু কনৌজ। ক্যারটস আর রিচ ইন হুইচ ভিটামিন, এটা প্রশ্ন বলেছে, ক্যারটস কোন ভিটামিন। ভিটামিন আমরা জানি যে ক্যারটস হচ্ছে ভিটামিন এর অভাবে, দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে যে রিটিনল হচ্ছে এর কেমিক্যাল নাম। তারপর হচ্ছে তোমার যদি বলে যে তোমার রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস কার জন্য হয়, ভিটামিন এর জন্য, এটা আর ক্যারট কি, ক্যারট খেলে আমাদের হচ্ছে ভিটামিন এ পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে ভিটামিন এর সূত্র। যদি বলে ধরো সানলাইট কিসের সূত্র, কিসের সোর্স, তখন সানলাইট কিসের সোর্স, ভিটামিন ডি এর সোর্স। কে তো নামকরণ করেছিল, ক্যাসিমির ফাঙ্ক হলো। আচ্ছা, তারপর বলেছে যে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া, এরকম বলতে পারে, ইন্ডিয়ার প্রেসিডেন্টও বলতে পারে, হু ইজ দ্য ইন্ডিয়ান, রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট, কিন্তু এখানে আমেরিকা বলেছে। তো আমেরিকার ক্যাপিটালের নাম কি, আমেরিকার ক্যাপিটালের নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। তো এই ওয়াশিংটনের নামটাই এসেছিল প্রথম প্রেসিডেন্ট থেকে, সেটা হচ্ছে কি জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন হচ্ছে কি তোমার প্রথম প্রেসিডেন্টের নাম, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন কিন্তু নয়, প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, জর্জ ওয়াশিংটন। হু ইজ নোন অ্যাজ ফ্লাইং শিখ, এরকম বলতে পারে, ফ্লাইং শিখ কার নাম, আমরা এটা খুবই কমন, যে আমরা জানি মিল্খা সিংকে ফ্লাইং শিখ বলা হয়। ঠিক এরকম ভাবে যদি বলে ভিং এক্সপ্রেস কাকে বলে, হিমা দাস।
তারপরে পায়োলি এক্সপ্রেস কাকে বলে? পিটি উষাকে পায়োলি এক্সপ্রেস বলা হয়। এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? বলেছে যে হুইচ গ্যাস ইন এয়ার মেক্স ব্রাস ইনস্ট্রুমেন্ট কালার। ব্রাস মানে কি? পিতল। পিতলকে ডিসকালার কে বানিয়ে দেয়? সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S। এটা ধরো একটা ভালো কোশ্চেন ছিল, এটা মুখস্থ না থাকলে পারবে না। H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন কি? হু এডেড দ্য ফার্স্ট সাইন্টিফিক গ্রুপ টু লিভ ফর আন্টার্কটিকা। 1982 সালে যে আন্টার্কটিকায় গেছিল, তো সেটাতে ইন্ডিয়ার সাইন্টিফিক কে লিড করেছিল? দেখো, আমরা এটুকু জানি যে একদিকে হচ্ছে নর্থেরটা হচ্ছে আর্কটিক রিজিয়ন, আর সাউথেরটা হচ্ছে অ্যান্টার্কটিকা। হলো। এবার আমরা কি করেছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখানটাই সাইন্টিফিক তোমার রিসার্চের জন্য কিন্তু অনেক মিশন পাঠায়। তো তার মধ্যে কিছু আমাদের রিসার্চ স্টেশন আছে, এই রিসার্চ স্টেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন বলবে যে আর্কটিক রিজিয়নে কোন রিসার্চ স্টেশনের নাম কি? আর্কটিক রিজিয়ন মানে নর্থে রয়েছে হিমাদ্রি, ঠিক আছে? হিমাদ্রি হচ্ছে আর্কটিক রিজিয়নের রিসার্চ স্টেশনের নাম। অ্যান্টার্কটিকা হলে কি হবে? অ্যান্টার্কটিকে প্রথম ছিল হচ্ছে তোমার দক্ষিণ গঙ্গোত্রী প্রথম বানিয়েছিল, কিন্তু এখন সেখানটা অনেক বরফ ফরফ পড়ে গিয়ে ওটা অ্যাবান্ডন হয়ে গেছে। এখন অ্যাক্টিভ যেটা আছে, এই দুটো হচ্ছে অ্যাক্টিভ, সেটা হচ্ছে মৈত্রী অ্যান্ড হচ্ছে ভারতী। এই দুটো হচ্ছে কোথায়? অ্যান্টার্কটিকাতে আছে। আর নর্থে মানে হচ্ছে আর্কটিকে কি আছে? হিমাদ্রি রয়েছে এখনো রিসার্চ স্টেশন। যদি বলে অ্যান্টার্কটিকায় ওই যে 1982 সালে কে হেড করেছিল? হেড করেছিল হচ্ছে S. Z. কোয়াসিম। এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন ছিল। S. Z. কোয়াসিম ছিল সে যে হচ্ছে হেড করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? ইন হুইচ গেম স্ম্যাশ ইজ রিলেটেড। আমরা করি স্ম্যাশ কোথায় করি? স্ম্যাশ আমরা ধরো লন টেনিসে নোভাক জোকোভিচ খেলছে, স্ম্যাশ করলো। ব্যাডমিন্টনে, ভলিবলে, এগুলোতে স্ম্যাশ করা হয়। তো এই তিনটে নামকরণ দিয়ে দেবে, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে যে তিনটে খেলাতেই স্ম্যাশ হয়। পেনাল্টি কোথায়? পেনাল্টি ধরো ফুটবলে পেনাল্টি হয়, হকিতে পেনাল্টি হয়। লাভ কোথায় হয়? ব্যাডমিন্টনে হয় লাভ 40, লাভ 30 বলি। বার্ডি, ইগল, অ্যালবাট্রাস এগুলো গলফ রিলেটেড। চেকমেট হচ্ছে চেস রিলেটেড। তো এগুলো আমরা পড়বো। তারপর কি বলেছে? হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। তো পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে কোশ্চেন আসতে পারে। পার্মানেন্ট সেটেলমেন্ট কি? আমরা জানি যে ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় আমাদের কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যেটা ছিল মানে পরাধীন ইন্ডিয়া, সেখানটা কি ছিল? আমাদের তিন ধরনের ল্যান্ড রেভিনিউ করা হয়েছিল। এক হচ্ছে 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট, 1820 সালে রায়তওয়ারি, এবং 1822 সালে মহলওয়ারি। তো এইগুলো ইম্পর্টেন্ট। যে 1793 সালে কে করেছিলেন, কোথায় করেছিলেন? লর্ড কর্নওয়ালিস করেছিলেন। আমরা জানি লর্ড কর্নওয়ালিস ছিলেন 1786 থেকে 93 পর্যন্ত। ওই যাওয়ার সময় 1793 সালে তিনি পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিলেন, বন্দোবস্ত, ভূমি বন্দোবস্ত যেটা, বা জমিদারি, এটাকে জমিদারি সিস্টেমও বলা হয়, ঠিক আছে? জমিদারি সিস্টেমও বলা হয়, কারণ জমিদারদের সঙ্গে ডাইরেক্ট দিয়েছিল জমিদারি সিস্টেম। 1793 সালে কোথায়? বেঙ্গল প্রেসিডেন্সিতে। রায় তৈরি করেছিল, রায় তৈরি হচ্ছে 1820 সালে কোথায়? সাউথের দিকে, মানে মাদ্রাস অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সিতে। কে করেছিলেন? স্যার থমাস মুনরো অ্যান্ড আলেকজান্ডার রিড। আর মহলওয়ারি করেছিলেন 1822 সালে পাঞ্জাব, মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা আছে পাঞ্জাবের ক্ষেত্রে করেছিলেন। নাম কি ছিল? হর্ড ম্যাকেনজি। তাহলে এটাও আমরা পড়ে নেবো একবার, ঠিক আছে? আর লাস্টের কোশ্চেন বলেছে যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ তোমার ইন্টার ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, মানে ইন্টারপোল। এই যে ইন্টারপোল আমরা শুনি, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় আছে? আমরা জানি ফ্রান্স, কিন্তু ফ্রান্সের কিন্তু প্যারিসে নয়, এটা হচ্ছে লিওতে। লিও ফ্রান্সে হচ্ছে তোমার ইন্টারপোলের হেডকোয়ার্টার। ইন্টারপোলের পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। তো এরকম টাইপের কি হচ্ছে, এরকম টাইপের হেডকোয়ার্টার কোথায় কার এরকম বলতে পারে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো ইউনাইটেড নেশনস রিলেটেড, এটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ইউনাইটেড নেশনস রিলেটেড যেগুলো থাকবে তাদের হেডকোয়ার্টার কি সবসময় নিউ ইয়র্ক হয়। ইউনাইটেড নেশনস কয়েকটা এক্সেপশন আছে, যেমন ইউনেস্কো। ইউনেস্কোর তো ইউনেস্কোর পুরো নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মনে রাখতে হবে কি? এই তিনটে, এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল। ওকে। এবার কি কিছু এক্সেপশন আছে, যেগুলো ইউনেস্কো হচ্ছে প্যারিস ফ্রান্সে রয়েছে, ইউএনইপি সেটা নাইরোবিতে রয়েছে। তো এইগুলো আমরা পড়ে নেবো কয়েকটা, যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কোথায় আছে, সেটা নিউ ইয়র্কে রয়েছে। এইগুলো কয়েকটা আমরা ইম্পর্টেন্ট পড়ে নেবো। ঠিক যেমন ধরো রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, বা এরকম পড়া হয়েছিল যার প্রথমে ইন্টারন্যাশনাল বা লাস্টে হচ্ছে অর্গানাইজেশন থাকবে, তাদের সবসময় জেনেভা সুইজারল্যান্ডে তাদের হেডকোয়ার্টার হওয়ার চান্স। যেমন দেখো, ওয়ার্ল্ড রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে, অর্গানাইজেশন, মানে প্রথমে ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল এবং পরে লাস্টে অর্গানাইজেশন, এরকম টাইপের থাকে, জেনেভা সুইজারল্যান্ডে হওয়ার চান্স রয়েছে। কিন্তু এর এক্সেপশন কি? আইএমও, ইন্ডিয়ান মেরিটাইম অর্গানাইজেশন যেটা রয়েছে, তার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে, তার কিন্তু হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে, জেনেভা সুইজারল্যান্ডে নয়। ঠিক এরকম ভাবে এইগুলো পড়ে নেবে। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়েছে। এইগুলো যে হেডকোয়ার্টার যেগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তো আজকের যে 21 থেকে 50টা প্রশ্ন ছিল, তো সেটা আমরা অ্যানালিসিস করে খুব তাড়াতাড়ির মাধ্যমে শেষ করার চেষ্টা করলাম। পরের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাতে আমরা মানে 2015 আর 2019টা আমাদের হলো, বাদ বাকি যে যে প্রশ্নগুলোতে জিকে কোশ্চেন আছে সেইগুলোকে আমরা অ্যানালিসিস করবো এবং দেখবো কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আমাদের আপকামিং এক্সামে। ওকে, সো থ্যাংক ইউ।